হস্তশিল্প এবং কারুশিল্প নিয়ে কাজ করে বিশ্বের দরবারে খ্যাতি এবং অগ্রণী ভূমিকা করেছেন বাংলাদেশের অনেক অনেক নারীরা। তাদের মধ্যে রুবি গজনবী, তিনি ন্যাচারাল ডাই এবং হস্তশিল্পের মাধ্যমে তিনি গ্রামীণ শিল্পকে পুনরুজ্জীবিত করেছেন। 1990 সালে তিনি অরণ্য ক্রাফট তৈরি করেন এবং সেখানে জামদানি এবং জিআই স্বীকৃতিতে বিশ্বের দরবারে দারুণ একটা ভূমিকা রাখেন। রুমি গজনবীর মতো এবং অনেক নারীরাই আছেন আমাদের দেশে, দেশের বাইরে, বিদেশের মাটিতে নিজেদের নাম অক্ষুণ্ণ রেখেছেন সুনামের সাথে। ঠিক তেমনি আজকেও যিনি আমাদের একজন অতিথি, শাহনাজ বেগম আপু, তাকে দেখতে এত সুন্দর লাগছে এবং চমৎকার একটা শাড়ি পরে এসেছেন, সবই কিন্তু তার নিজের হাতে করা। আজকে আমরা শাহনাজ বেগম আপুর অনেক না জানা অজানা অনেক কথাগুলো জানবো। পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। শুধু দর্শক, দৈনিক কালের সমাজ এবং 21 সংবাদের রোজকারের আয়োজন নারী উদ্যোক্তার সফলতার গল্প অনুষ্ঠানে আমি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। রোমানা শিকদার এবং আমার সঙ্গে আছেন একজন সফল নারী উদ্যোক্তা শাহনাজ বেগম আপু। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন আপু? জি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু, আপনি আপনার নাম এবং কি কি নিয়ে কাজ করছেন আমার দর্শকদের একটু বলবেন। আমি শাহনাজ বেগম, আমি কাজ করছি হস্তশিল্প নিয়ে। আমার সিগনেচার প্রোডাক্ট হলো হোম ডেকোর, তার মধ্যে বিছানা চাদর পর্দা সব অ্যাপ্লিকের। তো আমি যখন কাজটা শুরু করি অ্যাপ্লিক নিয়ে, তখন দেখলাম যে অনেক কাপড় ওয়েস্ট হয়। সেই ওয়েস্ট কাপড়গুলি না ফেলে ওইটা দিয়ে আমরা জুয়েলারি, আপসার্কেল জুয়েলারিগুলি নিয়ে এসেছি। যেখানে দেখতে পাচ্ছেন জুয়েলারি, আমি নিজেও পরে আসি সেই আপসার্কেল জুয়েলারিগুলি। আমি একটু জুয়েলারিগুলো, আমার অনুষ্ঠান শুরু করার আগে আমার এই লোভ সামলাতে পারছি না, এই আপুর এই জুয়েলারিগুলো একটু না দেখালে মানে আমি একদমই সহ্য করতে পারছি না। এত সুন্দর করে কড়ি দিয়ে, এগুলো কিন্তু ন্যাচারাল কড়ি, এটা কিন্তু প্লাস্টিক না, আমাদের বাজারে যেরকম পাওয়া যায়, এগুলো ন্যাচারাল কড়ি দিয়ে এত সুন্দর ডিজাইনে এত সুন্দর করে কারুকাজ করা, হাতের তৈরি বালা এবং কড়ির, এটাকেও কি বালা বলে আপা? হ্যাঁ, এটাও বালা কড়ি দিয়ে করা। আর এই যে এখানে যে বুননটা আছে, এটা হলো হাসিয়া ফুড। আমাদের যে প্রাচীন দাদি নানিরা যে আমাদের কাঁথার মধ্যে যে স্টিচটা দিত, সেটা তখন হারিয়ে যাওয়ার পথে, সেই স্টিচগুলি আমি নিয়ে আসতেছি জুয়েলারি। চমৎকার। দেখেন যে হাসিয়া প্যাটার্ন, হাসিয়া প্যাটেল, মানে আমাদের দাদি নারীদের ঐতিহ্যকে কাঁথায় সেলাই, কাঁথা সেলাইয়ের মানে বর্ডারটা এটা দিয়ে করা হতো। আচ্ছা, এরপরে এখানে কিছু আছে, এগুলো হচ্ছে জুয়েলারি। এগুলো মানে এতই ভালো লেগেছে, আমি না মানে দেখাবার লোভ একদমই সামলাতে পারছিলাম না, যে ভাবছিলাম কখন দেখাবো, তাই মনে হলো শুরুতেই দেখিয়ে দিই। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন চমৎকার কিছু গহনা। এটা কি আপা? এটা হলো এটা কি হ্যাঙ্গিং, এটা হলো ম্যাক্রাম দিয়ে করা। আমি জোট ম্যাক্রাম দিয়ে করা। তো এটা আমি নর্মাল হাতে সময় ছিল না, তাই আমি এই যে ম্যাক্রাম কট দিয়ে করে নিয়ে আসতেছি। কিন্তু এটা আমার মানে আমার ওয়ার্ল্ড মার্কে ধরার ইচ্ছা আছে ন্যাচারাল ডাই নিয়ে। আমাদের যে সোনালিয়াস পাট, সেই পাটকে কালার করে ন্যাচারাল ডাই করে তার উপরে এই প্যাটার্নগুলি, বিভিন্ন প্যাটার্নগুলি তোলার ইচ্ছা আছে, এটা ওয়ার্ল্ড মার্কে ধরার জন্য। বাহ, চমৎকার। এরপরে আমি কিছু আরো একটু গহনাগুলো দেখাই। আচ্ছা, এই গহনাগুলো দেখেন আপু, এখানে কি কি আছে একটু বলবেন? হ্যাঁ, এটা হলো আমাদের যে রোজ আছে, মানে সুই সুতার যে রোজ পেটালটা বলে ওইটা, হ্যান্ড স্টিচ, তারপরে আছে বাটন স্টিচ, বিভিন্ন স্টিচ অ্যাড করে এই প্রোডাক্টটা করা হয়েছে। আর এখানে ম্যাক্রামের এই যে বেলটা আছে, সেটাতে ম্যাক্রামের নট দেওয়া আছে। এই যে বেলটা ম্যাক্রামের নট দেওয়া আছে। আর এই বিষগুলো হলো একদম কাঠের বিষ। চমৎকার চমৎকার। এটা সম্ভবত আমাদের গ্রামীণ ঐতিহ্য গামছা দিয়ে করা। রাইট? হ্যাঁ, এটা আমাদের গ্রামীণ ঐতিহ্য গামছা দিয়ে করা। এটা একটা মানে বৈশাখ থিমে করেছিলাম। বৈশাখের অনেক অ্যাপ্লিকের শাড়ি ছিল, তার সাথে শাড়ি ব্লাউজটা ছিল গামছা দিয়ে করা। সেই টুকরা কাপড় দিয়ে আমি জুয়েলারিটা নিয়ে আসছি। চমৎকার। এবং আপুর পরিহিত যে শাড়িটি দেখছেন, এটাও কিন্তু আপুর করা। জি, অ্যাপ্লিকের কাজ এত সুন্দর নিখুঁত করে করেছেন, অনেক বেশি ভালো লাগছে। এবং আপু কিন্তু আজকে তার সিগনেচার আইটেম বিছানা চাদর নিয়ে এসেছেন। একটু হ্যাঁ, আমরাও ধরে দেখাই। হ্যাঁ, আর একটু খুলে দেখাবো কি? এটা পায়ের কাছে পড়বে আর কি এটা। আচ্ছা, বাও, কালারটা দেখেছেন এত সুন্দর, তার সঙ্গে সাদা
কাপড় দিয়ে, এগুলো আপু এগুলো কি ওয়েস্টেজ কাপড়? না না, এটা ওয়েস্টেজ কাপড় না। আচ্ছা, আচ্ছা। এটা এই কাপড়টা বাইরের কাপড়, এটা ওই যে বাইরের এক্সপোর্টের যে কাপড়টা হয়, যে জুট কাপড়টা, সেই জুট কাপড়টা আমি কালেক্ট করি, সেটা দিয়ে করা। এটা আমাদের লোকাল কাপড় না। চমৎকার, দেখেন এত সুন্দর। যখন আপনি বিছানায় বিছাবেন বুঝতেই পারছেন যে আপনার লুকটা কতখানি মানে চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আপু এটা হচ্ছে আপুর সিগনেচার আইটেম, যেটা হচ্ছে বিছানার চাদর বা বেডশিট। আর এরপরে আপু এখানে কিছু মনে হয় ন্যাচারাল ডাই, ন্যাচারাল ডাই, ইকো প্রিন্ট আর ন্যাচারাল ডাই নিয়ে আসছি। আচ্ছা, আচ্ছা। আমি একটা হিজাব খুলছি, এটা একটু দেখেন। এটা ন্যাচারাল ডাই প্লাস ইকো প্রিন্ট প্লাস হ্যান্ড স্টিচ। দেখেন এটা একটা স্কার্ফ। আপু আমি যতদূর জানি এগুলো সম্ভবত পাতা দিয়ে করা। হ্যাঁ, সেগুন একদম। পাতা। এই যে এটা ধরুন সেগুন পাতা, এই সেগুন পাতাটা আমাদের এখানে যেরকম কালার সুইচ করছে, আমার কাছে মনে হলো যে কালারটা একটু সুইচ করছে, দেখতে ভালো লাগছে না, তাই আমি বর্ডারটা নিয়ে আসলাম হ্যান্ড স্টিচে। এখন বাহ। পাতাটা টাকচাকটা পুরোটাই ফুটে আসছে। চমৎকার। আর এগুলো বাদাম পাতা, এগুলো তো কালার সুন্দর আসছে। এই বাদাম পাতা কালার সুন্দর আসছে। এটা জাম পাতা, এটাও জাম পাতা, এগুলি কালার সুন্দর আসছে। আর এখানে যে পিঙ্ক পিঙ্ক কালারটা দেখা যাচ্ছে কিনা হ্যাঁ, জানি না ঠিক, যাচ্ছে। সেটা হলো পেঁয়াজের খোসা। আচ্ছা, চমৎকার। পেঁয়াজের খোসাকেও আপনারা ছাড়েনি। আর সবচাইতে ভালো লেগেছে কি জানেন আপা, এই স্কার্ফের মধ্যে এখানে কিন্তু হ্যান্ড স্টিচও রেখেছেন। দেশের বাইরে এগুলো প্রচুর চাহিদা। আমি যতদূর জানি যে দেশের বাইরে এগুলো হচ্ছে পেলে লুফে নেয়। আপার সমস্ত কাজ আমার অনেক বেশি ভালো লেগেছে, আমি তাই দেখাবার লোভ একদমই সামলাতে পারিনি, আপনাদের দেখিয়ে দিলাম। আপা আপনার তো মনে হয় একটা পেজ আছে, অনলাইন পেজ। অনলাইন পেজ আছে। পেজের নামটা একটু বলবেন? জি, আমার পেজ হলো দ্য গোল্ডেন ক্লোসেট। ওইটা আমার মেয়ের দেওয়া নাম। আচ্ছা, দ্য গোল্ডেন ক্লজেট, হ্যাঁ, খুব closet। সুন্দর একটা নাম। আপনারা হচ্ছে গোল্ডেন ক্লজেটে কি আমরা এই সব কিছুর ছবি পেয়ে যাব? জি, সবকিছু যে কোনো পাবেন। ছবি, যে কোনো ছবি। আপনার একটা কথা জানতে চাই, সেটা হচ্ছে যে আমরা যদি কাস্টমাইজ করতে চাই সেটা কি পসিবল? কাস্টমাইজ করি। আমার ম্যাক্সিমাম প্রোডাক্টই কাস্টমাইজ, আর ম্যাক্সিমাম প্রোডাক্ট হলো মানে কাস্টমার হলো আমার রিপিট কাস্টমার। চমৎকার। তার মানে পণ্যের মান কতখানি ভালো আপনারা বুঝতেই পারছেন। যখন একজন উদ্যোক্তার কাছে রিপিট কাস্টমার বারবার আসে, তার মানে ধরে নিতে হবে সেই উদ্যোক্তা তো সফল। অবশ্যই সফল, তা না হলে রিপিট কাস্টমার আসতো না, এবং তার পণ্যের গুণগত মান খুবই ভালো। তা না হলে আপনারা নিজেরাই জানেন, আপনারা নিজেরাও বুঝবেন যে আপনাকে যদি ভালো জিনিস কেউ না দেয়, ভালো পণ্য যখন আপনি কিনতে যাবেন, যখন আপনি ভালো পাবেন, তখনই কিন্তু তার কাছে বারবার যাবেন। সো আপুর দ্য গোল্ডেন ক্লজেট, এটা যে খুব ভালো পণ্য দেয়, খুব ভালো সার্ভিস দেয়, সেটা আমরা বুঝতেই পারছি। আপা এখানে আরেকটা আছে, এটা হ্যাঁ, এটা আছে আমাদের কুশন কভার। এটা হ্যাঁ, কুশন কভার ছিল। এইটা হলো ন্যাচারাল ডাই করে, তারপরে এই যে হ্যান্ড স্টিচ আছে। দেখেন এত সুন্দর, এটা না খুব সুন্দর, এটা খুবই ভালো লেগেছে। আমার মনে হয় যে আমি তো অবশ্যই দ্য গোল্ডেন ক্লজেটটা অবশ্যই আমি খোঁজ রাখবো। আমার মনে হয় আপনারা অবশ্যই চোখ রাখবেন, খুবই সুন্দর। আপু এগুলোর হচ্ছে ধরেন যেখানে হাতের কাজ আছে, তারপরে ন্যাচারাল ডাই, এটা কি শিবরি বলে নাকি? হ্যাঁ, এটা শিবরি, এটাতে শিবরি। আচ্ছা, এটা ওই যে ইয়াটা বলে, মানে বাদনিটা বলে, কি বলে এটা? না, বাদনি না, এটা হলো বাটিক। বাটিক, আচ্ছা। বাটিকের বাদনটা দিয়ে করা, আর এটা যেটা আমরা সুতা দিয়ে টেনে করি সেটা শিবরি। এখানে যে হ্যান্ড স্টিচটা দেওয়া হয়েছে, তার ভিতরে আমাদের এই যে শিবরিটা আছে, শিবরিটা আস্তে আস্তে। চমৎকার, খুবই ভালো লাগলো। মানে আপুর পণ্যগুলো এত গুণগত মান সম্পন্ন, খুবই 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 ভালো লাগলো। মাশাআল্লাহ, এটা তো খুব সুন্দর। দেখেন, সো আমার মনে হয় যে আপনারা যারা দ্য গোল্ডেন ক্লজেট, আপনারা কিন্তু সেখানে যেতে পারেন, আপনারা কিন্তু দেখতে পারেন এই পেজে কি কি পাওয়া যায়। আমরা প্রসঙ্গ থেকে অনেক দূরে চলে আসছি, এবার একটু আগের মানে শুরুতে চলে যাই। সেটা হচ্ছে যে আমরা মেয়েরা তো রান্না করতে আসলে পছন্দ করি, তো আপনি রান্না রেখে মানে কেন এই পণ্যতে এবং দেশীয় ঐতিহ্যকে নিয়ে এগিয়ে যেতে চাইলেন? সেই গল্পটা তো বিশাল গল্প, ছোট করে বলি। হ্যাঁ, আমার মা টিচার ছিল, বাবাও টিচার ছিল। আমার ইচ্ছা ছিল যে আমি মা বাবার মতো টিচারই হব। যাই হোক, বেটে বলে মেলেনি, হয়নি। তারপরে যখন করোনা চলে আসলো, আমরা গৃহবন্দী, তখন আমি আমার ঘরের ছবিগুলি আমি ফেসবুকে, আমি ওইভাবে ফেসবুক মানে চালাতেও পারতাম না। ফেসবুকে যখন আপলোড দিতাম, তখন অনেক কাস্টমার জিজ্ঞেস করতো, অনেক ফলোয়ার্স জিজ্ঞেস করতো যেগুলো আমি আড়ং থেকে কিনেছি কিনা। তখন বললাম যে না, এগুলো আমার করা। তো ওরা বলতো যে ওদেরকে করে দেওয়ার জন্য। তা আমি ভাবতাম কিভাবে করব, প্রাইজিং জানি না, সোর্সিং জানি না, মানে কিভাবে শুরু করব সেটা বুঝতেই পারি নাই। আমি কোনোদিন উদ্যোক্তা হব সেইটাও আমি আপন জীবনে ভাবি নাই যে উদ্যোক্তা হব। তারপরে করোনার মাঝখানে ওই 20-এর দিকে
আমার মেয়ের ফ্রেন্ড কানাডা থেকে কানাডা পড়াশোনা করতে গেছে, ইংলিশ মিডিয়ামে পড়ছে, ওই সময় আর কি ওরা ওইখানকে সেটেল হয়েছে। তো ফ্রেন্ড, ওর নাম আমার মেয়ের ফ্রেন্ডের মা আমার ফ্রেন্ড, ওর নাম অনিতা। ও আবার ওইখানে ওদের ফেস্টিভ্যাল হবে ফাল্গুনের, তখন বলে যে একটা শাড়ি করে দেওয়ার জন্য। তো আমার তো যে ফেসবুকে ছবি আপলোড করে জানে, ও আমার পরিচিত, এমনি জানে যে আমি এখানে স্টিচ করি, বা আমি সবসময় পাকিস্তানি ড্রেস আসলে পরি না, মানে দেশীয় পোশাকই পরি, আর নিজের তৈরি পোশাক পরতে আমার স্বাচ্ছন্দ্য বোধ করি। তো ও আমাকে অর্ডার দিল, তখন আমি প্রাইজিং সোর্সিং কিচ্ছু জানি না, আমি নর্মাল মার্কেট থেকে কিনে কাপড় কিনে ওইটা আমি রেডি করে দিলাম, বললাম যে এত কষ্ট হয়েছে। তো ও আমাকে ভালো একটা অ্যামাউন্ট দিল, আমি শূন্য হাতে শুরু করছি। এই গল্পটা বলতে আমার খুব ভালো লাগে, কারণ আমাদের বাংলাদেশে অনেক মেয়েরা অবহেলিত, ওরা কিভাবে শুরু করবে সেটা চিন্তা করতে পারে না। আমার গল্প শুনে যদি দুই একজন উদ্যোক্তাও মানে চেষ্টা করে, উৎসাহিত হয়, সেটাই আমার সাকসেস, সার্থকতা। চমৎকার বলেছেন। মানে আপু দেখেন কি সুন্দর করে কথা বলেছেন যে সে বিদেশি পোশাক পরেন না, সে দেশীয় পোশাক নিজের কাজ করা জিনিসগুলোই কিন্তু তৈরি করে পরেন, এবং সেগুলো এত সুন্দর সুন্দর কাজ থাকে, অ্যাপ্লিকের কাজ থাকে, হ্যান্ড স্টিচ থাকে, এরপর আমাদের বাটিক, শিবুরি তো আছেই, ন্যাচারাল ডাই থেকে ইকো প্রিন্ট, এই যে নতুন ইকো প্রিন্টটা সবকিছুই কিন্তু আছে। হ্যাঁ, আমরা একটু এটাও দেখিয়ে দিই, ইকো প্রিন্টের কাজটা একটু দেখিয়ে দিই। এটা কি শাড়ি? এটা শাড়ি। বাহ, ইকো প্রিন্টে তো অনেক সময়ের ব্যাপার, এটা এখনো মানে ফিনিশ প্রোডাক্ট হয় নাই, এটা ওয়াশ হবে, আয়রন হবে, তারপরে মার্কেটে আর কি যাবে। আচ্ছা আচ্ছা, এটা জাস্ট আমাদের র, এটা এখনো র। চমৎকার, মানে এত সুন্দর, মাশাআল্লাহ, দেখেই মন ভরে যাচ্ছে। আপনারা হয়তো একটু কালো কালো দেখছেন, এখানে আসলে কালারের মানে কালার মানে ক্যামেরার জন্য আসলে হচ্ছে, কিন্তু অনেক বেশি সুন্দর, কারণ আমি সামনাসামনি দেখছি। তো আমার মনে হয় যে আপনারা হচ্ছে দ্য গোল্ডেন ক্লসেটে যদি চোখ রাখেন, তাহলে আপুদের নতুন আপডেট সবকিছু পেয়ে যাবেন, এবং তাদের সমস্ত কাজ, তারা কি কি কাজ করেন, সবকিছু আপনারা পেয়ে যাবেন। আপু এবার একটু বলবেন আপনার জন্ম এবং বেড়ে ওঠা কোথায়? আমার জন্ম মফস্বলে, আমি গাজীপুরের মেয়ে, গাজীপুরের বউ। আমার মা টিচার ছিল, সেই স্কুল আমার ছেলেবেলা কেটেছে। শীতলক্ষা নদীর পাড়ে স্কুলটা ছিল, নাম হলো নান্দিয়া সাগর প্রাথমিক বিদ্যালয়। আর আমি ইন্টারমিডিয়েট ওই আমাদের গ্রামের কলেজ, ওখানেই পড়াশোনা করছি। তারপরে আমার যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা চলছে, তখন আমার বিয়ে হয়ে যায়। আচ্ছা, কিন্তু আমি পড়াশোনা থামাই নাই, আমি ইডেনে ভর্তি হলাম, ওইখান থেকে পড়াশোনা করলাম, আমি গ্রাজুয়েট হলাম, মানে আমার স্ট্রাগলটা চলছে আর কি। মানে যেভাবেই হোক আমি চালিয়ে গেছি। আমার ইচ্ছা ছিল যে আমি পড়াশোনা করব, চাকরি করব, সেটা থেকে মানে উত্তরটা হওয়া ছিল না, মানে আমি জব করব, পড়াশোনা আমার করতে হবে, পড়াশোনার তো কোনো বিকল্প নাই। কিন্তু অবশেষে আপু উদ্যোক্তা হয়ে গেলেন, চমৎকার। এবং আল্লাহ তাআলা মনে হয় নিশ্চয়ই আপুর ভাগ্যে এটাই লিখে রেখেছে বলেই আপুর চাকরি করাটা হয়নি। আপু এবার একটু জানতে চাই যে আপনি যখন এগুলো কাজ শুরু করেছেন, নিশ্চয়ই প্রশিক্ষণ তো নিয়েছেন, জি একটু বলবেন যে কই থেকে কত দিনের প্রশিক্ষণগুলো আপনি নিয়েছেন? আমি ধন্যবাদ দেবো এসএমই-কে। এসএমই থেকে আমি যখন কাজগুলি করি, এগুলি তো ফ্যাশন রিলেটেড, আমি আসলে ফ্যাশন ডিজাইনার না। যখন আমি কাজ করতে গেলাম, তখন দেখলাম যে ম্যাক্সিমাম কাজই ফ্যাশন রিলেটেড। তখন আমি এসএমই-তে অ্যাপ্লাই করলাম ফ্যাশন ডিজাইনিং করার জন্য। ওরা পেজ 1, পেজ 2, পেজ 3 ওইভাবে ওরা কোর্সগুলো করায়, মানে এর প্রশিক্ষণগুলো করায়। এটা কত দিনের ছিল? ওটা 5 দিন করে ছিল। প্রথম 5 দিন করবে 30 জন, তার থেকে যারা ভালো করবে ওরা সেকেন্ড ধাপে যাবে। তো ওইভাবে আমি পুরো জার্নিটা কমপ্লিট করলাম। সেটা করতে আমাদের 2 বছর সময় লাগছে, 2 বছর সময় লেগেছে। কারণ প্রথম পেজ হয়তো আমরা 30 জন করলাম, তারপরে আবার 30 জন, মানে 100 জন করলো, তারপরে আবার সেকেন্ড পেজটা শুরু হবে, ওইভাবে আর কি। আচ্ছা, তো ফাইনাল পর্যন্ত আমি ওইটা করলাম। করার পরে আমাদের একটা এক্সিবিশন হওয়ার কথা ছিল জাদুঘরে। আচ্ছা, এখনো আমার এসএমই-তে আমার প্রোডাক্টগুলো জমা দেওয়া আছে, আমি ওইটা তুলে নিয়ে আসি নাই। কখনো যদি আবার এক্সিবিশন হয়, তখন হয়তো আমার এই প্রোডাক্টটা থাকবে। আচ্ছা আচ্ছা। যখন আমি এসএমই-তে এই ফ্যাশন রিলেটেড কাজগুলি করলাম, ওরা আমাকে অনেক হেল্প করলো। তখন আমি দেখছি যে আমি আপনাকে জুয়েলারি নিজে করছি, বা আমি যখন প্রশিক্ষণে যাচ্ছি তখন আমি নিজে পড়ে যাচ্ছি, তখন আমাকে ওরা জুয়েলারি প্রশিক্ষণ দিল, ওয়ারে জুয়েলারি। আচ্ছা, তারপরে মানে তারের, হ্যাঁ তারের জুয়েলারি। তুমি যেহেতু জুয়েলারি করছো, তুমি এটা করো। আচ্ছা, ভাবলাম যে হ্যাঁ এটা করা যায়, এটা করলাম। এটা ফ্যাশন রিলেটেড? হ্যাঁ, ফ্যাশন রিলেটেড। তার কিছুদিন পরে 24 সালে ওরা 20 দিনের একটা জুটের প্রশিক্ষণ নিল, 20 দিনের। সেখানে আমি বললাম যে আমি ফ্যাশনের জুট দিয়ে কি করব,
মানে ইন্টারভিউ 20 দিনের প্রশিক্ষণে সারা বাংলাদেশ থেকে উদ্যোক্তারা আসবে, ওরা আবার একটা ভাইবা বোর্ডে ইন্টারভিউ নিল, তারপরে ওরা সিলেক্ট করলো। তো অনেকে অ্যাপ্লাই করছে, সিলেক্ট হয়নি, ভাগ্যক্রমে আমি হয়েছি। তখন আমি বললাম যে আমি তো ফ্যাশনের মানুষ, আমি জুট, এই ফাইবারসি জুট, ওইটাতে আমি কি হবে, বলে কি না এটাতে হবে, জুট দিয়ে অনেক কিছু হয়। প্রশিক্ষণ নিয়ে দেখলাম যে বিশাল মানে সুযোগ আছে সেটার। ধরেন জুটের আমরা ওয়ালমেট থেকে ধরে শাড়িও করা যায়, তারপরে এই যে জুটের থেকে যে আমরা ম্যাকআপটা শিখলাম, এই যে এইটা নিয়ে আসছি, এটা হলো যে কি হোল্ডার, আরো বিভিন্ন ক্যাটাগরি, দোলনা থেকে ধরে বিভিন্ন প্রোডাক্ট জুট দিয়ে করা যায়। তো এটা আমি যখন শিখলাম, এখন আমি ন্যাচারাল ডাইটাও এসএমই থেকে শিখলাম, এই ন্যাচারাল ডাইটা, এই ন্যাচারাল ডাই ইকোপ্রিন্টটা শিখলাম। তো ইকোপ্রিন্ট যখন শিখলাম, এখন ভাবলাম যে এটা যদি আমি আমাদের সোনালী পাট, সেইটাতে যদি আমি ন্যাচারাল ডাই করে তারপরে আমি ওই ম্যাক্রামের প্রোডাক্ট যেভাবে হয় ওই প্রোডাক্টগুলি করি, তাহলে তো এটা আমরা ভালো একটা সুযোগ, ভালো একটা আমাদের জন্য সুযোগ, ব্যাপক চাহিদা হবে বাইরের মার্কেটে। এটা হ্যাঁ, বাইরে ন্যাচারাল জিনিস বাইরের লোকজন খুব পছন্দ করে। হ্যাঁ, দেশের বাইরে, আমাদের দেশের বাইরে বিভিন্ন দেশ, জাপান আছে এবং ইউকের বিভিন্ন দেশ আছে, যেখানে হচ্ছে আমেরিকা থেকে শুরু করে সবখানে হচ্ছে আমাদের দেশীয় ঐতিহ্য, আমাদের যে কারু শিল্পের কিন্তু ব্যাপক একটা চাহিদা আছে, যেটা আমরা সবাই জানি। এবং যারা হচ্ছে পরিবেশ বান্ধব জিনিসপত্রগুলো আসলে খুব পছন্দ করে। এবং আমাদের জুট আমরা জানি সোনালী আঁশ এবং পাট থেকে আমরা বেশ ভালো একটা বৈদেশিক মুদ্রা আমাদের দেশে অর্জন করে। তো আমার মনে হয় যে জুট নিয়ে যারা কাজ করবে তাদের অনেক বড় একটা মার্কেট আছে, অনেকটা। তো আপনারা যদি এটার সঙ্গে আরো কিছু আনুষঙ্গিক যোগ করেন, যেমন আপু হচ্ছে ন্যাচারাল ডাইয়ের কথা বলছেন, যদি আপনারা ন্যাচারাল ডাই করে এটাকে আরো দৃষ্টিনন্দন করতে পারেন, তাহলে কালারফুল হবে। মানে প্রোডাক্ট এটা তো একদম সাদা, ওইটা কালারফুল হবে। কালারফুল কিছু প্রোডাক্ট আমি করি, মানে আমি তো এত প্রোডাক্ট নিয়ে আনতে পারি নাই। তো আমার মনে হয় সেই প্রোডাক্টগুলো অনেক বেশি চাহিদা সম্পন্ন হবে। আমার অনেক ভালো লাগছে আপু যে আপনার পণ্যগুলো আসলে এত সুন্দর। আচ্ছা, এবার একটু জানতে চাই আপু যে নতুন উদ্যোক্তা যারা, তাদের জন্য প্রশিক্ষণ নেওয়াটা কতখানি জরুরি? আমি বলবো এটা 100% প্রশিক্ষণ নেওয়া জরুরি। কারণ নতুন উদ্যোক্তা, মানে আমরা তো শিখে শুরু করছি, বা উদ্যোক্তা হওয়ার প্ল্যানও ছিল না সত্যি। যেটা উদ্যোক্তা হইতে গিয়ে আমাদের প্রশিক্ষণগুলো নিতে হয়েছে। কিন্তু নতুন উদ্যোক্তাদের আমি বলবো আগে তোমরা প্রশিক্ষণ নাও, কারণ মার্কেটিং থেকে একদম মানে কি বলে, মানে হোলসেল আমরা যে র মেটেরিয়ালসটা কিনবো সেখান থেকে একদম মার্কেট পর্যন্ত যে জার্নিটা, টোটাল জার্নিটা না শিখলে একজন নতুন উদ্যোক্তার জন্য এটা খুবই টাফ হয়ে যায়। আপু খুব চমৎকার একটা কথা বলেছেন শাহনাজ বেগম আপু, যে আমরা যারা অনেকেই ভাবি যে ওই আপু করছে আমিও করব, ভাবি করছে, ভাবি যদি পারে আমি কেন পারবো না। হ্যাঁ, আপনি হয়তো জন্মপ্রদত্ত আপনার কিছু গুণ হয়তো বা থাকতেই পারে, এটা সব মানুষেরই আছে। আপনার হয়তো একটু বেশি আছে, আপনি হয়তো ভাবছেন ও পারে তাহলে আমিও পারবো না কেন। এমনটি ভাবলে আসলে কাজ হয়তো আপনি বেশি দূর আগাতে পারবেন না, একটা সময় আপনাকে থমকে যেতেই হবে। এই কারণে আমি বলবো যে আপনারা যেটায় দক্ষ সেই বিষয়ে যদি পুরোপুরি জ্ঞান অর্জন করেন, যদি আপনারা স্কিলটাকে আরো বেশি ডেভেলপ করেন, তখনই কিন্তু আপনার সফলতা সুনিশ্চিত হবে। আপনি খুব সুন্দর একটা কথা বলেছেন যে র থেকে মার্কেট প্লেস যাওয়া পর্যন্ত যে জার্নিটা, বা আপনারা কখন কোথায় গুছিয়ে, আমরা বলি না যে আমরা ঘর গোছাতে সবাই পারি, কিন্তু সুনিপুণভাবে ঘর গোছানো, যে কোনটা কোন জায়গায় রাখা, কোনটা কোথায় রাখলে ভালো হবে, দক্ষিণা বাতাস কোন গাছের পড়লে ভালো হবে, এই বিষয়গুলো যদি আপনি ভালো মতো জেনে নেন, তাহলে আপনার ঘরটা দেখতে কিন্তু একদম শান্তি একটা ব্যাপার লাগবে। ঠিক তেমনি আপু ওই বিষয়টাই বলেছেন যে আপনি যখন কোনো উদ্যোগ নিবেন, সেটা বিষয় যদি আপনি ভালো মতো জেনে শুনে বুঝে পড়েই আসেন, তাহলে আপনি সেই বিষয়টা নিয়ে যত দূর এবং যত দ্রুত এগোতে পারবেন, না শিখলে কিন্তু তার অর্ধেকও পারবেন না। তাই শিখে বুঝে আসুন। আপু এবার একটু বলবেন যে আমাদের নারী পুরুষ নির্বিশেষে অনেক ধরনের প্রতিবন্ধকতা থাকে, আপনার জীবনে প্রতিবন্ধকতা কি ছিল এবং সেখান থেকে আপনি কিভাবে ওভারকাম করেছেন? আমার প্রতিবন্ধকতা ছিল ভয়। আচ্ছা, আসলে আমি পারবো, আমি কিভাবে পারবো, আমি তো ঘরকন্নাটাই করছি, আমার তো ওই দুনিয়ার সম্বন্ধে ধারণাই নাই। মানে সোশ্যাল মার্কেট আছে, মার্কেট প্লেস আছে, ওইটাও আমি জানতাম না। আচ্ছা, ওইটাও আমি জানতাম না। মানে আমাকে যে পেজটা খুলে দিছে আমার মেয়ে, সেটা আমার মেয়ে খুলে দিছে। আচ্ছা, ওইখানে যখন কমেন্ট আসতো সেটা রিপ্লাইও আমি দিতে পারতাম না। যেরকম ওই ছিল, ওই আমার একটা প্রেরণার জায়গা, আমি ওইটাকে ফলো করতাম। মানে ফলো করতাম যে কিভাবে করে, কিন্তু ওইখানে আমার পোস্ট করার সাহস হতো না, কারণ ওখানে হয় বাংলা লিখতে হবে না ইংলিশ লিখতে হবে, কিন্তু আমি তো টাইপ করতে পারি বাংলিশ, ইংলিশ বাংলা তো পারি না। তো ওইগুলো আমার বাধা ছিল। আচ্ছা,
তারপরে ধরেন আস্তে আস্তে শিখেছেন, হ্যাঁ আস্তে আস্তে শিখেছি, সেটাকে ওভারকাম করেছেন। চমৎকার। যে আমাদের আসলে অনেক ধরনের প্রতিবন্ধকতা থাকে, এই ভয় এটাও কিন্তু সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। সবাই বলে উদ্যোক্তা জীবনের সবচেয়ে বড় প্রয়োজন সাহস। ঠিক আপনার যদি সাহস থাকে আসলে আপনার মনে করেন অর্ধেক কাজ শেষ। তো আপুর আসলে ভয়টাই ছিল, এবং সেই ভয়টা আপু দিনে দিনে তার মেয়ের সহযোগিতা নিয়ে, এবং ওই একটা গ্রুপ ছিল যেখানে আপু সেখান থেকে অনেক অনুপ্রেরণা পেয়ে আপু নিজেকে কি করেছে, ডেভেলপ করেছে। তো সেভাবে আস্তে আস্তে আপুর ভয়কে দূর করেছে এবং ভয়কে জয় করেছে, এবং খুব সুনিপুণভাবে জয় করেছে এবং খুব প্রতিষ্ঠার সাথে জয় করেছে। এবার আমি একটু জানতে চাই যে আপনার হচ্ছে ঘর সংসার দেখতে হয়, বাচ্চাদের লেখাপড়া দেখতে হয়, এর ফাঁকে এই উদ্যোগ, মানে আপনি কেমন ভাবে সামঞ্জস্যটা করেন, কিভাবে ছোট করে বলবেন? ঘর সংসার তো আমাদের আগে, আমরা বলবো ফ্যামিলিটা আমাদের আগে। তো আসলে বাচ্চারা যখন ছোট ছিল, যারা ছোট বাচ্চা ওদের জন্য খুবই টাফ। তো আমার মেয়েরা বড় হয়ে গেছে, ছেলেটা আছে, ছেলেটা ভাইকে দেখতে পারে। আমি যখন ট্রেনিং করতে যাই, কারণ আমি যখন কাজ করব তখন আমার নিজেকেও ডেভেলপ করতে হবে, স্কিল বাড়াইতে হবে। আমি এনএসজি থেকে অনেকগুলি সার্টিফিকেট নিয়েছি, কারণ আমি নিজে না জানলে, কাজটার সম্বন্ধে না বুঝলে, মানে আমার কাজের যেগুলি দরকার, মানে ট্রেডের সাথে যেগুলি রিলেটেড, সেই ট্রেনিংগুলি আমি নিয়েছি। তো যখন আমি কাজে যাই তখন ভাইকে বোনরা দেখে, মানে ফ্যামিলি সাপোর্ট, মেন্টাল মানে ফ্যামিলি সাপোর্ট হইলেই একজন উদ্যোক্তা স্ট্রাগল করতে পারবে। আচ্ছা আচ্ছা। আর যদি ইচ্ছা শক্তি থাকে যে আমি এটা করব, পারবো না কেন, সবাই পারছে, আমিও পারবো। চমৎকার কথা বলেছেন আপু, যে আপনার হচ্ছে সবার আগে পরিবারের সাপোর্টটা লাগবে। পরিবারের সাপোর্টটা যদি থাকে, পেছন থেকে যদি আপনার ভরসা দেওয়ার মানুষ থাকে, আপনি তাহলে এগিয়ে যেতে নিশ্চয়ই পারবেন। তাই আজকের অনুষ্ঠান যারা দেখছেন সমস্ত ভাই আপু এবং পরিবারের সবাইকে আমি অনুরোধ করব, আপনার ঘরে যে নারীটি উদ্যোগ নিতে চাচ্ছেন তাকে আপনারা উৎসাহ দিন, তার হাতটা একটু বাড়িয়ে ধরুন, তার হাতটা টেনে ধরলে সে তার লক্ষ্যে যেতে একমাত্র দেরি করবে না। আপনারা হচ্ছে পেছন থেকে শুধু ভরসা দিয়ে যাবেন এবং সাহস যোগাবেন, তাহলেই হবে। আপু এবার একটু জানতে চাই, সেটা হচ্ছে যে আমাদের ধরেন প্রত্যেকটা পুরুষের, সফল পুরুষের পেছনে বলা হয়ে থাকে একটা নারীর অবদান থাকে। আপনার এই সফলতার পেছনে এই অবদান আপনি আসলে কাকে দিতে চান? আমি পার্সোনালি যদি বলি যে আমার শুরুটা তো করে দিছে আমার মেয়ে, ওকে আমি দিব, তারপরে সাপোর্ট দিছে আমার হাজবেন্ড। বাহ, চমৎকার। তো আপুর মেয়ে এবং ভাইয়ার জন্য অনেক অনেক শুভকামনা এবং শ্রদ্ধা। আপু এবার একটু আমরা জানতে চাই যে সেটা হচ্ছে যে আপনি যখন শুরু করেন আপনার মূলধন আসলে কেমন ছিল? আমি শূন্য হাতে শুরু করছি, একদম শূন্য হাতে শুরু করছি। সেই গল্পটা আমি প্রথমেই বলেছিলাম। ছোট করে যদি বলতেন কত টাকা ছিল? আমার কোনো টাকাই ছিল না। আমার ফ্রেন্ড অনিতা, ও আমাকে প্রি অর্ডার দিছে, কিছু টাকা আমাকে পাঠিয়ে দিছে, বললো যে তুমি আমার জন্য তুমি ফাল্গুনে একটা শাড়ি করো। ওর টাকা দিয়ে আমি শাড়ি কিনলাম, করলাম, তারপরে ওকে পাঠাইলাম। ও দেখে পছন্দ হয়েছে। ও যখন পড়লো তখন ওদের ওইখানে, মানে কানাডায় গেল, তো ওদের ওইখানে আবার নেটওয়ার্ক আছে, বাঙালি নেটওয়ার্ক আছে, ওর একটা প্রোগ্রামে পড়ছে। তারপর থেকে আরো মানে ওর ফ্রেন্ডরা নিল, ফ্রেন্ডরা নিল, একজন থেকে দুইজন, দুজন থেকে চারজন, ওইভাবে আমার অর্ডারগুলি আসতে লাগলো। আমার শুরুটা মানে লাগেজ পার্টি হয়ে বাইরে, প্রথম শুরুটাই লাগেজ পার্টি হয়ে বাইরে। চমৎকার। তার মানে শূন্য হাতে আপু শুরু করেছেন এবং আজকে কিন্তু তার ভরা হাত। তাই আপনারা যারা চিন্তা করছেন যে মূলধন কোথায় পাবো, মূলধন নেই, আমি শুরু করতে পারছি না, আপনারা সাহসটা রাখেন, শুধুমাত্র সাহস করেন এবং ঘরে যা আছে, বা আপনি হচ্ছে যে আপুর মতো নিশ্চয়ই আমাদের জীবনে কিছু না কিছু ভালো মানুষ কেউ না কেউ আছে, তাদের সহযোগিতায় বা তাদের সাপোর্টে আপনি কিন্তু শুরু করতে পারেন। একবার শুরু করেই দেখুন, দেখবেন পথ খুলে যাবে। আপু এবার একটু জানতে চাই যে আপনি যখন প্রথম এই টাকাটা পেলেন, মানে আপনি বাণিজ্যিকভাবে যখন কাজ করলেন, টাকাটা পেলেন, আপনার ওই অনুভূতিটা একটু যদি শেয়ার করতেন। ওই অনুভূতিটা মানে ভাষায় প্রকাশ করার মতো না, কারণ আমি সবসময় চিন্তা করি একটা মেয়ের একটা নিজের পরিচয় থাকুক, নিজের স্বনির্ভর হোক। কারণ আমার মা যেহেতু টিচার ছিল, আমার ইচ্ছা ছিল যে ছোটবেলা থেকে আমি মায়ের মতো টিচার হব, মানে কিছু একটা করব। মেয়েরা কেন, ওর মেয়ে হবে, ওর বোন হবে, ওর বউ হবে, আমার নিজের কেন আইডেন্টিটি থাকবে না? যখন ওইটা আমি সামান্য টাকা হোক, যখন আমি ইনকাম করতে পারছি, তখন মনে হয়েছে এটা আমার প্রাপ্তি, আমি পেরেছি। চমৎকার। তার মানে আপু বলেছেন যে প্রত্যেকটা নারীর আসলে স্বাবলম্বী হওয়া দরকার। স্বাবলম্বী হলে আপনার নিজের আত্মবিশ্বাস বাড়বে।
আপনার নিজের টাকায় নিজে সবকিছুই করতে পারবেন, কারো মুখাপেক্ষী হতে হবে না। আমার মনে হয় যে প্রত্যেকটা নারীর আসলে স্বাবলম্বী হওয়া উচিত, কি বলেন আপা? জি 100% প্রতিটা মেয়ে স্বাবলম্বী হওয়া উচিত। আমরা অনুষ্ঠান একদম শেষের দিকে আপু, অনেক প্রশ্ন করার ছিল কিন্তু আসলে সময় স্বল্পতার কারণে হচ্ছে না। তারপর আমরা একটু জানতে চাই, মানে একটু আমরা অন্যদিকে চলে যাই, সেটা হচ্ছে যে আপনি যখন কাজ করেন ঘরে তখন নিশ্চয়ই গুনগুন করে গান করেন বা কিছু না কিছু করেন। গান আপু শুনি, কিন্তু গান আমি গাইতে পারি না, গাইতে পারি না ওইটা বললেন না যে গান, গান শুনতে পছন্দ করি সত্যি। আমি হয়তো সকালবেলা উঠে ফজর নামাজ পড়ে তখন হয়তো আমি একটা চূড়া ছেড়ে দিলাম, মেসেজ চূড়া, মানে আমার শুরুটা আর কি সকাল। তখন বাচ্চারা তো ঘুম থেকে উঠে না, নামাজের তো কিছু পরে উঠে, ছেলেটা স্কুলে যায় আর মেয়েরা তো বড় বাড়তে টাইম আলাদা। তো তখন আমি একটু শুনি, তারপরে একটু ক্লিন করি আমার প্রোডাক্ট নিয়ে, মানে আমি কিচেনে যাই না, কিচেনের নাস্তাটা আমি রাতেই গুছায় রাখি যাতে সকালে আমি কাজটা করতে পারি, আমার প্রোডাক্ট নিয়ে কাজটা আমি করতে পারি। এটা আমার লাইফস্টাইল। সুন্দর করে গুছিয়ে নিয়েছেন কাজকে আপু। তাহলে কিছু তো একটা 2 লাইনের একটা কবিতাই শুনিয়ে দেন। তাই? হ্যাঁ, কিছু একটা শুনিয়ে দেন। কাজী নজরুল ইসলামের নারী কবিতাটা একটু বলি। হ্যাঁ অবশ্যই। জি, পুরোটা মনে আছে কিনা তাও তো জানি না, চেষ্টা করি। পুরো লাগবে, আপনি চাললেন। সাম্যের গান গাই, আমার চোখে পুরুষ রমণী, ভুলেই তো গেছি। কোনো অসুবিধা নাই, পরের লাইন থেকে বলেন। এ বিশ্বে যা কিছু মহান চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। আপু আমাকে বিপদে ফেলে দিচ্ছে। কোনো অসুবিধা নাই, কারণ আমাদের এটা এরকম অনুষ্ঠান না যে আপনাকে কেউ জাজ করবে। সো আমাদের উদ্যোক্তা অনুষ্ঠান, আমরা জাস্ট এটা আমাদের একটা অংশ, এটা আমাদের হচ্ছে মনের খোরাক। জি আপু, এখন শেষ প্রশ্ন করছি, সেটা হচ্ছে যে বর্তমানে শাহনাজ বেগম আপু যে অবস্থানে আছেন, আগামী 5 বছর পর নিজেকে কোন অবস্থানে দেখতে চান? আপু আমি আগামী 5 বছরে ওয়ার্ল্ড মার্কেটে আমার প্রোডাক্ট যাবে, আমি তো এখন লাগেজ পার্টি হয়ে যাই, তখন আমি প্রপারলি সরকারি লিগালি ভাবে যাব, ওইটা আমার টার্গেট। চমৎকার, মানে কত ছোট কথায় কত বিশাল পরিধি বুঝিয়ে দিল। তার মানে আপু চান তার একটা পুরো ব্র্যান্ডিং, একটা ব্র্যান্ড চান। আপুর এই তৈরি পণ্য, আপুর দ্য গোল্ডেন ক্লজেট বাংলাদেশের গঞ্জি পেরিয়ে যেন বিদেশের মাটিতে স্বনামে সব প্রতিষ্ঠায় প্রতিষ্ঠিত হতে পারে। চমৎকার একটা মানে আশা ব্যক্ত করেছেন। এবং তিনি শুধুমাত্র দেশেই না, বিদেশেও যে এই পণ্যগুলো এখন যাচ্ছে লাগেজ হিসেবে, মানে কেউ হয়তো নিয়ে যাচ্ছেন, কিন্তু আপু চান আপু পরবর্তী 5 বছরের মধ্যে সরকারিভাবে, সরকারি যত প্রসিডিউর আছে সবকিছু মেনটেন করে তার পণ্য বিদেশে চলে যাবে এবং তিনি বৈদেশিক মুদ্রা অর্জনে বাংলাদেশের অর্থনীতিতে ভালো একটা ভূমিকা রাখতে চান। আমরা আপুর এই স্বপ্ন বা ইচ্ছার জন্য শুভকামনা বা দোয়া রাখতেই পারি। আপু অসংখ্য ধন্যবাদ, আপনার মূল্যবান সময় আমাদের দিয়েছেন। আপনাকে আপু অসংখ্য ধন্যবাদ, আমার কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমার কথা শুনেই কোনো একটা নারী যদি উপকৃত হয় বা ইন্সপায়ার হয়ে যদি শুরু করে, ওইটা মনে করবো যে আমার সাকসেস, সার্থকতা। চমৎকার, খুব ভালো বলেছেন। শুধু দর্শক, দৈনিক কালের সমাজ এবং 21 সংবাদে রোজকারের আয়োজন নারী উদ্যোক্তার সফলতার গল্প আজকের এই পর্বটি, শাহনাজ বেগম, এই পর্বটি আপনাদের কেমন লেগেছে? আপনাদের মূল্যবান মতামত দিতে একদমই ভুল করবেন না। আর আপনারা যারা এই অনুষ্ঠানে আসতে চান, আপনারা আমাদের ইনবক্স করতে পারেন, অথবা স্ক্রলে একটা নাম্বার যাচ্ছে, সেখানে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আজকে এই পর্যন্ত, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা।